আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেক নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। টেক নিউজ ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিই, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে 20,000 টাকা বাজেটের মধ্যে ভালো গেমিং ফোন কোনগুলো। সো এই প্রশ্নের উত্তরটা আমি ভিডিওর শেষ অংশে দিব। শুরুতে কিছু ইম্পর্টেন্ট টেক নিউজ রয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তার মধ্যে নাম্বার 1 যে টেক নিউজটা রইলো সেটা খুবই ইন্টারেস্টিং একটা নিউজ। আপনারা সবাই জানেন যে সাদা একটা কালার, ঠিক আছে, এই কালারটা আমরা সব জায়গায় ইউজ করি। সাদা কালারটা ওয়ার্ল্ড ওয়াইড এত পপুলার কেন? বিকজ সাদা কালারে যখন আপনার লাইট পরে আলো আসে, সেটা প্রায় 80% থেকে ম্যাক্সিমাম 90% পর্যন্ত রিফ্লেক্ট করে ফিরিয়ে দেয়। অর্থাৎ আপনি যদি আপনার বিল্ডিংয়ের বাইরে সাদা কালার করেন, সেক্ষেত্রে গরমটা খুব কম ঢুকবে, মানে 80%-এর মতো আলোর তাপ অনেকটা রিটার্ন পাঠিয়ে দেয়। কিন্তু রিসেন্টলি গবেষণা করে নতুন একটা কালার, নতুন একটা সাদা কালার আবিষ্কার করা হয়েছে, যেটা এই সাদার থেকেও সাদা, এবং এই সাদা কালারে আপনার 98% পর্যন্ত যে আলোর তাপটা আসে সেটা প্রতিফলন করে দেয়। সো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, মানে আপনার 98% পর্যন্ত যে সূর্যের যে প্রেশার, যে তাপের যে রশ্মিটা আসে, সেটা রিটার্ন এসে পড়ে। সো দ্যাট মিনস এখন কিন্তু আপনার যে বাসাবাড়িগুলো আছে সেখানে যদি এই সাদা রঙটা করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আস্তে আস্তে দেখা যাবে যে হিটটা কম হবে। যদিও মাত্র এই কালারটা আবিষ্কার হয়েছে, এটা এমন না যে রং আকারে এসেছে, খুবই সুন হয়তো বা রং আকার আমরা দেখতে যাব। এবং এটা কিন্তু গিনিস বুকে নাম লিখিয়েছে নতুন এই সাদা কালারটা আবিষ্কার করার পর। এবং এই সাদা কালারটা আবিষ্কার করতে তাদের 7 বছর সময় লেগেছে। সো আমি মনে করি রাইট নাও টেকনোলজির ইন্ডাস্ট্রিতে খুবই ইম্পর্ট্যান্ট একটা আবিষ্কার। এটা আমি থামস আপ জানাই। এটা রিসেন্টলি আমেরিকার কোনো একটা ইউনিভার্সিটিতে গবেষণা থেকে বের করা হয়েছে। সো আমরা আশা করতেছি যে খুবই সুন বাংলাদেশে যেসব কোম্পানিগুলো রয়েছে কালার প্রোভাইড করে, তারা যেন এই কালারটা নিয়ে আসতে পারে। তাহলে কিন্তু সবার জন্যই ভালো হবে। আগামীতে যারা বাসা বাড়িতে রং করবে তারা এই সাদা রংটা করতে পারবে এবং আলো থেকে গরম থেকে একটু দূরে থাকতে পারবে। গতকালকে আমরা টেক নিউজ ভিডিওতে বলেছিলাম যে নার্জো 50A এবং 50i মোবাইলটা আসতে পারে। 50A অ্যারাউন্ড 15,000 টাকার প্রাইসের মধ্যে আসবে, বাট নার্জো ডিক্লেয়ার করেছে তাদের যে 50i অর্থাৎ আরেকটা ফোন রয়েছে, সেটা স্ন্যাপড্রাগনের 665 প্রসেসর দিয়ে আসবে। তাতে থাকবে 3GB র্যামের মতো। একটু আমরা লিক্স থেকে পেয়েছি, বাট সব থেকে বড় কথা হলো তারা বলতেছে যে এটা নার্জোর ইতিহাস, অর্থাৎ রিয়েলমি নার্জোর সবচাইতে কম দামি ফোনটা আনবে। হতে পারে ইন্ডিয়ায় 8,000 বা 7,000 রুপিতে আসবে, সো বাংলাদেশে হতে পারে 11 থেকে 13,000 টাকার মধ্যে আমরা নার্জো 50i মোবাইলটা পাবো। তবে বিষয়টা হলো বাংলাদেশে কিন্তু অলরেডি আমরা নার্জো 30A মোবাইলটা পেয়েছিলাম 13,000 টাকার মধ্যে। সো এটা যদি 8,000 রুপিতে হয়, বাংলাদেশে এরকমও হতে পারে আমরা 10,000 টাকায় নার্জো 50i মোবাইলটা পাবো। সব থেকে বড় কথা, এটা স্ন্যাপড্রাগনের 665 প্রসেসর দিয়ে থাকবে। সো দেখা যাক এই ফোনটা বাংলাদেশে আসে কিনা, বিকজ যতদূর আমি জানি 50A অথবা 50i এই দুটো ফোনের মধ্যে একটা আসবে। বাট আমার মনে হচ্ছে 50iটা আসলে ভালো হয়, বিকজ 50A যেই কনফিগারেশন দিয়ে আসবে মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর দিয়ে, সেই কনফিগারেশনে আসলে অনেক ফোনই রয়েছে, রিয়েলমি C25Sও রয়েছে, আরও অনেক ফোন রয়েছে। সো যদি এটা আনা হয় একটু কম প্রাইসের মধ্যে 10,000 টাকার মধ্যে, তাহলে কিন্তু নির্দ্বিধায় এটা মার্কেট কাঁপানো ফোন হবে। বাট একটা বিষয়ের উপর ডিপেন্ড করে, সেটা হলো ফোনটা ভালো কিনা। ভালো পারফর্ম না করলে আসলে মার্কেট কাঁপবে কিনা, না নিজেরাই কেঁপে যাবে, সেটা সময় বলে দিবে। এদিকে চীনে টিকটকের যে চায়না ভার্সনটা রয়েছে আর কি, সেখানে তারা ইয়ত মোড নামক একটা নতুন মোড এনেছে। এতে 14 বছরের নিচে যত বাচ্চারা রয়েছে তারা যদি টিকটক দেখতে চায়, তাহলে অটোমেটিক 40 মিনিট পর্যন্ত তারা টিকটক ইউজ করতে পারবে, দেন এটা বন্ধ হয়ে যাবে। এটা ট্রু যে এখন অনেকে আমরা ফেক প্রোফাইল খুলে দেন দেখা যাচ্ছে যে নিজেদের বয়স 20, 22 বা 18+ দেখিয়ে আমরা ইউজ করতে পারতেছি। বাট আস্তে আস্তে ফিল্টারগুলো যেহেতু অ্যাপ্লাই করা স্টার্ট হচ্ছে, আগামীতে খুব সহজে আমরা চাইলে একটা আননোন মানুষের প্রোফাইল খুলে কিন্তু ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এগুলোতে ইউজ করতে পারবো না। বিকজ কোম্পানিগুলো চাইলেই স্ট্রিক্ট হতে পারে, বাট তারা এখন স্ট্রিক্ট হচ্ছে না। যখন তারা এই ফিল্টারগুলো সব ওকে করে ফেলবে, দেন এমন একটা রুলস নিয়ে আসবে যে আপনি অ্যাট এ টাইম অনেকগুলো অ্যাকাউন্ট, একই ইমেল অ্যাড্রেস হতে পারে, বা একই ইউটিউব অ্যাকাউন্ট হতে পারে, বা একই টুইটার অ্যাকাউন্ট, বা একই টিকটক অ্যাকাউন্ট আর খুলতে পারবেন না। সো আমি থামস আপ জানাই টিকটককে অবশ্যই, বিকজ তারা অ্যাটলিস্ট ফিল্টার আনা স্টার্ট করেছে। আস্তে আস্তে দেখা যাবে যে এই ফিল্টারের প্রপার ইউজ আমরা আগামীতে দেখতে পাবো। এদিকে আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে টেসলার কিন্তু একটা খুব সাকসেসফুল SpaceX-এর, আপনার যেটাকে বলা হয় স্পেসে যে রিটার্ন এসেছে, এরকম একটা কিন্তু আপনার রকেটের কিন্তু সাকসেসফুল ল্যান্ডিং হয়েছে। সো এই বিষয়টা নিয়ে কিন্তু সবাই খুব অভিনন্দন জানিয়েছে টেসলাকে। বাট সামহাও কোনো একটা কারণে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এখন পর্যন্ত তাদেরকে কোনো অভিনন্দন বা কিছু জানায়নি, এবং এই কথা
কথাটাই টেসলার একজন ফ্যান আর কি বলতে পারেন, সে ইলন মাস্ককে তার টুইটারে পোস্ট করেছে। তখন সে রিটার্নে বলেছে যে জো বাইডেন সম্ভবত এখনো ঘুমিয়ে আছেন, মানে যেটা বলা হচ্ছে যে বিদ্রুপ করে দিয়েছেন প্রেসিডেন্টকে। আসলে এটা সত্যি কথা, এত বড় একটা সাকসেস যেখানে আপনার মনে করেন যে রকেট যে রিটার্নে সে ল্যান্ড করলো অ্যাজ এ প্রেসিডেন্ট হিসাবে, আই থিঙ্ক এটা আমার মনে হয় সমর্থন করা বা একটা স্বীকৃতি দিলে বা একটা অভিনন্দন দিলে হয়তো বা তাদের সবার কাছে ভালো লাগতো। ভালো লাগতো বলতে কি, এগুলো আসলে ইন্সপিরেশন হিসাবে কাজ করে। আপনি ভালো কাজ করবেন, দেশের যারা মূল নেতা তারা যদি আপনাদেরকে মনে করেন যে পজিটিভ একটা অভিনন্দন দেয়, তাহলে কিন্তু একটা ইন্সপায়ার্ড কাজ করে। সো এইটা ইলন মাস্কের কাছে খুব খারাপ লেগেছে যে এইটার জন্য কোনো ইন্সপিরেশন বা কোনো ধরনের কোনো অভিনন্দন পায়নি, মানে প্রধানমন্ত্রীর মতো একটা প্রেসিডেন্টের মতো মানুষের কাছ থেকে। তার জন্য আসলে তার কাছে অনেক খারাপ লেগেছে। এবং অপরদিকে রিসেন্টলি আপনারা জানেন যে গত 2-3 বছরে টেসলার যতগুলো গাড়ি ছিল, যেটা অনেকটা সেলফ ড্রাইভিং কার বলা হয়, সেই গাড়িগুলোতে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এটা নিয়ে কিন্তু প্রচুর তদন্ত চলেছে। তদন্ত চলার পর রিসেন্টলি একটা জিনিস ফাইন্ড আউট হয়েছে যে টেসলার গাড়ি এখনও 100% সেলফ ড্রাইভিং কার না। এবং মোস্ট অফ দ্য অ্যাক্সিডেন্ট যেগুলো হয়েছে সেই সময় দেখা গিয়েছে যে গাড়িগুলোর এমন একটা পজিশনে ছিল, খুব ইম্পর্টেন্ট একটা পজিশনে ছিল, এবং ড্রাইভার দেখা গেছে যে গেমস খেলতেছে অথবা দেখা যাচ্ছে ফোনে কথা বলতেছে বা অন্য কিছু করতেছিল, বিকজ সে ধরেই নিয়েছে এটা তো সেলফ ড্রাইভিং কার। কিন্তু ওই সব ক্রুশিয়াল স্টেজে যেখানে ধরেন যে স্পেস কম থাকে বা অনেক স্পিডে গাড়ি চলতেছে, একটু ডানে বামে কার টার্ন আছে, তখন যে এই মানে আপনার বলা যায় যে সেলফ ড্রাইভিং কার অর্থাৎ টেসলা কিন্তু 100% অ্যাকুরেটলি কাজ করে না, এবং তখনই অ্যাক্সিডেন্টগুলো হয়েছে। সো যারা তদন্ত করেছে তাদের ভাষ্য মতে টেসলা গাড়িগুলো এখনও 100% সেলফ ড্রাইভিং কার না। এটা ট্রু যে অনেকখানি পারফরমেন্স পাওয়া যায়, বাট স্টিল তাদের যেসব সফটওয়্যার আপডেট বা তাদের সেন্সরের যে আপডেটগুলো এগুলো আরও প্রয়োজন, তাহলে হতে পারে ভবিষ্যতে যে সেলফ ড্রাইভিং কার হবে। এবং তারা বলতেছে যে টেসলাকে অফিসিয়ালি এটা ডিক্লেয়ার করার জন্য যে তারা এখনও 100% সেলফ ড্রাইভিং কার হয়নি, বিকজ মানুষ যারা গাড়িগুলো কিনতেছে তারা কিন্তু ভয়াবহ রিস্কের মধ্যে গাড়িগুলো চালাবে বা পড়ে যেতে পারে রিস্কের মধ্যে। সো কারণ অনেকেই বুঝবে না, দেখা যাবে এরকম গাড়ি ড্রাইভিংয়ে দিয়ে গেমস খেলতেছে বা ঘুমায় আছে, কিন্তু অনেক সময় কিন্তু প্রয়োজন হয় গাড়িটা কন্ট্রোল করার জন্য। সো মানুষ যাতে এটা বুঝে, দ্যাটস ওয়াই মানুষ আর কি টেসলাকে বলা হচ্ছে যে সেলফ ড্রাইভিং কার এই ওয়ার্ডটা এখনো সম্পূর্ণভাবে ইউজ করতে না টেসলার এইসব অটোমেটিক কারগুলো বিক্রয় করার সময়। এদিকে OnePlus Nord 2 যে মোবাইলটা রিভিউ আমরা কয়েকদিন আগে দিয়েছি, সেই ফোনটা কিন্তু এই মাসখানেকের মধ্যে কয়েকবার ব্লাস্ট হয়েছে। তার মধ্যে রিসেন্টলি ইন্ডিয়াতে একটা ব্লাস্ট হয়েছে, যেই লোকটার নাম হলো সৌরভ গোলাটি, অর্থাৎ যার কাছে OnePlus Nord 2 মোবাইলটা ছিল। তো OnePlus থেকে তাকে একটা নতুন OnePlus Nord 2 মোবাইল গিফট করা হবে বলে তারা বলেছিল, কিন্তু সে বলেছে যে সেইটা নিবে না। নিয়ে সে আরও কী করছে জানেন, OnePlus-এর এগেনস্টে মামলা করা হয়েছে যেন OnePlus ইন্ডিয়াতে ফোন বিক্রি না করে, এবং সে মামলা করে সেই কাগজপত্র সে টুইটারে পোস্ট করে দিয়েছে। সো OnePlus-এর তরফ থেকে তাকে আনকন্ডিশনাল অর্থাৎ কোনো কন্ডিশন ছাড়াই সরি জানিয়েছে এবং বলেছে যে এগুলো করা থেকে বিরত থাকার জন্য। এদিকে অ্যাপেলের আইফোন কিন্তু কয়েকদিন আগে লঞ্চ হয়েছিল। অ্যাপেলের আইফোন নিয়ে আসলে আমি ভিডিও করতে পারিনি, সময়ের অভাবে করা হয়নি। দেখ ভবিষ্যতে আমি একটা এটা নিয়ে ভিডিও করার প্ল্যান রয়েছে। বাট যেটা বলতে চাচ্ছি, আইফোনের থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট যারা আমরা অ্যাপেল ইউজার রয়েছে, সেটা হলো iOS 15 যে আপডেটেড হওয়ার কথা সেটা কিন্তু আজকে থেকে আপডেট হওয়ার একটা চান্স রয়েছে। আই মিন আজকে থেকে হতে পারে ইন্ডিয়ান ভেরিয়েন্টে আপডেট আসবে, বাট আজকে থেকে নেক্সট 1 উইকের মধ্যেই সবগুলো আইফোন যে ফোনগুলো রয়েছে যেটা তার iOS 15 সাপোর্ট করে সবগুলিতে আপডেট এসে পড়বে। সো আপনারা iOS 15-এর আপডেট আসার সাথে সাথেই ফোনটা আপডেট করে ফেলতে পারেন। এবার আপনাদের যে প্রশ্নটা ছিল, যেটা অনেকেই করেছেন যে 20,000 টাকার মধ্যে কয়েকটা ভালো গেমিং ফোনের কথা বলতে। সো আমি গেমিং ফোনের ব্যাপারে কথা বলবো, ফোনগুলোর ব্যাপারে ডিটেলস কথা বলবো না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। বাট যে 5টা গেমিং ফোন আমি সিলেক্ট করেছি 20,000 টাকার মধ্যে, তার মধ্যে নাম্বার 1-এ আমি রেখেছি পোকো M2 রিলোডেড। এটার প্রাইস সম্ভবত 15,000 টাকার মতো। এই ফোনটার ব্যাপারে আমাদের চ্যানেলে বিস্তারিত রিভিউ রয়েছে, আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে পোকো M2 রিলোডেডের ভিডিওটা দেখে নিতে পারেন। দেন আমি সিলেক্ট করেছিল Redmi Note 8 2021 এডিশন। এই মোবাইলটার একটা ল্যাকিংস আছে, সেটা হলো এটা 4000 mAh ব্যাটারি, দ্যাটস এটা চার্জটা একটু কম থাকে। বাট এই ফোনটা অফিসিয়াল প্রাইস হলো 18,000 টাকা। আর এই প্রাইস রেঞ্জে একমাত্র ফোন বাংলাদেশে যেটা পাওয়া যায় যাতে মোবাইলের ডিসপ্লে এবং ব্যাক প্যানেল দুই জায়গায় রয়েছে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন, এবং এই মোবাইলটারও কিন্তু আমাদের চ্যানেলে বিস্তারিত রিভিউ রয়েছে। আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে এই মোবাইলটার বিস্তারিত রিভিউ দেখে নিতে পারেন। দেন আমি সিলেক্ট করেছি হলো আপনার Infinix Hot 10s। এটা প্রাইস 14-15,000 টাকার মধ্যে আছে। বাট এই ফোনটা আপনারা 6GB র্যাম 128GB স্টোরেজে যে ফোনটা রয়েছে সেই ফোনটা নিয়েন, তাহলে পারফরমেন্সটা ভালো পাবেন 4GB র্যামের থেকে। এবং এই ফোনটার প্রাইসও কিন্তু অ্যারাউন্ড ওই যে বললামই তো 15,000 টাকার মধ্যে হবে। এবং এই মোবাইলটারও কিন্তু আমাদের চ্যানেলে বিস্তারিত রিভিউ রয়েছে, আপনারা চাইলে সেটাও আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। দেন বাকি যে দুটো ফোন আমরা সিলেক্ট করেছি তার মধ্যে একটা হলো Redmi Note 10।
রেডমি নোট 10 মোবাইলের ব্যাপারে ডিটেলস কিছু বলার নাই, এটার ব্যাপারেও আমাদের চ্যানেলে রিভিউ রয়েছে। বাট যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো এই ফোনটা কিন্তু মার্কেটে খুব একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না, পাওয়া গেলেও দেখা যায় যে কম কিছু দোকানে পাওয়া যায়। আর এই ফোনটা যদি আপনারা নেন, স্পেশালি গেমিংয়ের যদি নেন, তাহলে আপনারা এটাও 6GB র্যামেরটাই নিয়েন। সেটা প্রাইস অবশ্যই একটু বেশি, 20,000 টাকা থেকে বেশি। সেটা নিতে পারলে আপনার জন্য ভালো হবে। এবং সর্বশেষ আমি যে ফোনটা সিলেক্ট করেছি সেটা হলো রিয়েলমি নার্জো 30। এই মোবাইলটা প্রাইস হলো 19,990 বা 20,000 টাকা আর কি, ডিসকাউন্ট যে অনেক সময় 19,500 বা 19,000 টাকাও পাওয়া যায়। এই ফোনটা আপনারা নিতে পারেন, এটার পারফরমেন্স আমার কাছে স্মুথ লেগেছে। বাট রেডমি নোট 10টা অন্য দিক থেকে ভালো লাগে। আপনি যদি মাল্টিমিডিয়া কনজামশনটা বেশি করেন তাহলে রেডমি নোট 10টা ভালো লাগবে। বাট আপনার যদি গেমিংটাই ফোকাস হয় তাহলে নার্জো 30টাও আপনার কাছে অনেক ভালো লাগবে। এবং নার্জো 30 মোবাইলটারও কিন্তু আমাদের চ্যানেলে বিস্তারিত রিভিউ রয়েছে, আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে সেই রিভিউটা দেখে নিতে পারেন। আর এই 5টা ফোনের মধ্যে যে কোনো ফোনই আপনি কিনতে পারেন, প্রত্যেকটা ফোনেরই আমরা লং টাইম স্টেবল পারফরমেন্স পেয়েছি। এবার আমি ডিক্লেয়ার করবো আমাদের গত মাসে যে গিভওয়ে কন্টেস্টটা ছিল, যে 15,000 টাকার মধ্যে বেস্ট মোবাইল কোনগুলো, সেই ভিডিওর গিভওয়ে কন্টেস্টে যিনি উইনার হয়েছেন তিনি হলেন রিয়াজ মাকসুদ। কনগ্রাচুলেশন রিয়াজ ভাইয়াকে। আপনি যত দ্রুত সম্ভব আমাদের ইনস্টাগ্রাম পেজে যোগাযোগ করুন এবং সেখান থেকে আপনাকে পরবর্তী যে ইনস্ট্রাকশনটা দেওয়া হবে তার মাধ্যমে আপনি আপনার ফোনটি, অর্থাৎ যে গিভওয়ের উইনার হয়েছেন, যে গিফটটি রয়েছে সেটা আপনি আপনার বাসায় খুবই সুন পৌঁছে যাবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।